মৃত্যুর মুখে দাঁড়িয়ে উনিও বুঝে নেন তোর ড্যাডের কোনো দোষ ছিল না। তোর আর মায়ের সম্পর্কে ভাঙনে সবটা তো তুই ঠিক করেছিলেন। তবু শেষ সময়ে নিজের মেয়েকে একা রেখে যেতে চাননি তিনি। তার পাশে ছিল না কোনো আপনজন। সে মুহূর্তে নিজের জীবনের একমাত্র বন্ধুকে পাশে পেয়ে তোর ড্যাডকে তিনি নিজের সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছেন। বলেন মাকে যেন তিনি দেখে রাখেন। এই কথাগুলো শোনার সময় আরমানের চোখ স্থির হয়ে থাকে এক বিন্দুতে, মন পড়ে থাকে অনেক দূরে অতীতের এক ধুলো ঝরা কোণে। এদিকে বাড়ির ভেতরে থাকা মানুষজন হঠাৎ করে আবিষ্কার করলো আরমান শাহরিয়ার এখানে উপস্থিত। এখনো পর্যন্ত কেউ খেয়াল করেনি তাকে, কিন্তু মিডিয়া চেঁচামেচি ও গার্ডদের ব্যস্ততা এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ে চারিপাশে। সবার দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হয় আরমানের উপর। কে যেন কানে কানে কিছু বলে, কেউ ফিসফিস করে। কৌতূহল, বিস্ময় আর সন্দেহ মেশানো এক অদ্ভুত দৃষ্টি ঘিরে ফেলে পুরো ঘরটাকে। এই দেশের নামকরা একজন শিল্পপতি, সেই মানুষটা হঠাৎ এমন এক সাধারণ পরিবারে, শোকবাড়িতে। কি সম্পর্ক তার মায়াদের সঙ্গে? আর ওর বাবাও তো এসেছেন, যদিও শুরুতে কেউ বিশেষ খেয়াল করেনি ওনাকে। মিডিয়ার হট্টগোল সামাল দিতে কোনোভাবে রিপোর্টারদের বুঝিয়ে আরমানের বাবা তাদের নিয়ে বেরিয়ে গেলেন রাস্তায়। কারণ এমনিতেই মায়াদের বাড়িটা ছোট। বারান্দাতে শুইয়ে রাখা হয়েছে মায়ের বাবার নিথর দেহ। উঠোনে জড়ো হতে শুরু করেছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা। কেউ কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ বা চোখ মুছে দেখছে আর চলে যাচ্ছে। দেশের টপ বিজনেসম্যান আরমান শাহরিয়ার, আপনি এখানে? আমি তো ভাবতেই পারছি না। একটা মেয়েলি উচ্ছ্বাসে ভরা কণ্ঠস্বর কানে আসতে আরমান আর আবির একসাথে ঘুরে তাকালো। আরমান মুহূর্তে থমকে গেল। চোখের সামনে দাঁড়িয়ে মায়েশা তালুকদার। সেই মায়েশা বিরাট ভাষায় তার পিচ্ছি মায়াবতী, অথচ মন এখনো মানতে নারাজ। এই মেয়েটি কি সত্যি সেই মেয়ে? আবারও ভেসে এলো সেই উচ্ছ্বসিত স্বর। আমি আপনার অনেক বড় ফ্যান। কতবার ভেবেছি সামনে থেকে একবার আপনাকে দেখব, কিন্তু এমন পরিস্থিতিতে এমনভাবে আপনাকে দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। আরমান কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল মায়েশার দিকে। কিভাবে সম্ভব? এইমাত্র যে মেয়েটিকে সে দেখেছে মায়ের পাশে বসে গাল ভেজানো চোখের কান্নায় ভেঙে পড়তে, তার মুখে এখন যেন আলো ফুটে উঠেছে। চোখের কোণে এখনো অশ্রুরেখা, কিন্তু তাতে কোনো বিষাদের রং নেই, বরং যেন বিজয়ের এক অদ্ভুত দীপ্তি। মুখে ফুটে আছে একরকম উচ্ছ্বাস, যা ভেতর থেকে আলো ছড়াচ্ছে। আরমান বুঝে উঠতে পারছিল না এই পরিবর্তন কিভাবে এত দ্রুত সম্ভব হলো। মেয়েটা যেন কিছু পেয়ে গেছে, অনেক দিনের কাঙ্ক্ষিত স্বপ্নের মতো কিছু। এমন এক মুহূর্তে যখন চারিপাশে শোকের ছায়া, মায়েশার মুখে এই খুশির ঝলক তাকে গভীরভাবে বিস্মিত করলো। মায়েশা কিছুটা অনুরোধের সুরে বলল, প্লিজ স্যার, আমি কি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? আরমান এখনো অবাক। ও এই কথার উত্তরে কি বলবে বুঝতে পারল না। এই কথার উত্তর আবির দিল। মিস, এটা একটা শোকের পরিবেশ, তাই পরিস্থিতির গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করুন। উনি এখানে কোনো মেয়েদের সাথে আলাদা কথা বলতে আসেননি। মায়েশা আবিরের এই কথায় কিছুটা অপমানিত বোধ করলো। মুখটা ছোট হয়ে গেল ওর। আরমান মায়েশার দিকে তাকিয়ে মায়েশার মধ্যে সে পিচ্ছি মায়াবতীকে খোঁজার চেষ্টা করছে। মায়ের বাবাকে খাটিয়ে শুয়ে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে উঠোন পেরিয়ে। মায়ের বুক ফাটা কান্না বাতাস কাঁপিয়ে তুলছে। পাপা, আমার পাপা। আরমানের ছোট আম্মু তাকে বুকে জড়িয়ে ধরে রেখেছেন, কিন্তু সে বাঁধন ছিঁড়ে ছুটে যেতে চাইছে বাবার দিকে। সামিরা একপাশ থেকে ধরে আছে, তাকে নরম করে শান্ত করতে চাইছে, কিন্তু সে যেন কিছু শুনতে পাচ্ছে না। সেই কান্নার শব্দে, সেই আহাজারিতে বাড়ির উঠোন জুড়ে নেমে এসেছে নীরব অথচ ভারী এক অশ্রুপ্রবাহ। একে একে অনেকের চোখেই জল। খাটিয়ার একপাশ ধরে আছে আরমান, আর তার পাশে আবির। আরেক পাশে আরমানের বাবা এবং মায়ের চাচা মোশাররফ তালুকদার, যিনি সকালেই খবর পেয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে চলে এসেছেন। তার চোখেও যেন জমে উঠেছে না বলা অনেক কথা, আর তার মাঝখান থেকে গড়িয়ে পড়ছে নীরব অশ্রু। আরও দুজন প্রতিবেশী সহায়তা করছেন খাটিয়া ধরে। চলন্ত অবস্থায় হঠাৎ মায়ের কান্নার তীব্রতা বুক চিরে পৌঁছে গেল আরমানের হৃদয়ে। সে একবার চোখ বন্ধ করে ফেলল, যেন নিজেকে সামলাতে চাইছে, কিন্তু পরক্ষণে টের পেল এক ফোঁটা জল গড়িয়ে পড়েছে তার চোখ বেয়ে। শক্ত কাঠখোট্টা মুখের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে যেন নিজেই চিনতে পারল না সে। নিজের অজান্তে ভেঙে পড়ার এই মুহূর্তে নিজেকে অবাক করে দিল আরমান। নিঃশব্দে কেটে গেছে 2টি দিন। শোকের আবহে নিস্তব্ধ হয়ে পড়েছে মায়াদের বাড়ি। আরমানের ছোট আম্মু আঞ্জুমা বেগম, ছোট আব্বু এবং সামিরা, 3জনই এই 2 দিন মায়ের পাশে থেকেছেন ছায়ার মতো। বিশেষ করে সামিরা এক মুহূর্তের জন্য মায়াকে একা হতে দেয়নি। মেয়েটি যেন ভেঙে গুড়িয়ে পড়েছে বাবাকে হারিয়ে। সেই মানুষটি যিনি ছিলেন তার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়, মাথার উপরে ছায়ার মতো ছড়িয়ে থাকা বটবৃক্ষ, তিনি আজ নেই। এই বাস্তবতা মনে পড়লেই হঠাৎ করে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে মায়া।
সারাদিন বোঝানো মানানো জোর করে এক দুমুঠো খাবার খাওয়ানোর চেষ্টায় ক্লান্ত হয়ে পড়েন আঞ্জুমা বেগম। আবিরও প্রতিদিন বাড়িটিতে এসে পড়ে থাকে। সামিরার সাথে মিলে মায়ের মন ভালো করার আপনার চেষ্টা করে যায় তারা, কিন্তু সত্যি কি তা সম্ভব? যে ব্যথা কেবল নিজের হৃদয়ে জন্ম নেয় তাতে কি বাইরের কোনো ভালোবাসা বা সান্ত্বনা ছুঁয়ে যেতে পারে? মায়ের তো আর কেউ নেই, এই বাবা ছিলেন তার একমাত্র আপনজন, তার পৃথিবী একমাত্র কেন্দ্র। আরমানের বাবা এসে কিছুটা সময় কাটিয়ে যান ওদের সঙ্গে। তিনি চুপচাপ গভীর সহানুভূতির ভঙ্গিতে পাশে থাকেন, মায়াকে বাবার স্নেহ দেওয়ার চেষ্টা করেন। সবাই মিলে চেষ্টা করছে মায়াকে আবারও একটুখানি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আর এদিকে যে কারো জীবন মৃত্যু দুঃখ বেদনা কিছুই গোনে না সেই আরমান শাহরিয়ারও যেন বদলে গেছে। কে কি বলল কে দেখলো তাতে বিন্দুমাত্র পরোয়া না করে ও এসে খোঁজ নিয়েছে মায়ার। কিছুটা সময়ও নিজেও কাটিয়ে যায় ওদের সাথে। হয়তো মায়াকে সান্ত্বনা দিতে পারে না মুখে কিছু বলে, তবুও এখানে এসে বোঝানোর চেষ্টা করে যে আরমানও মায়ের পাশে আছে। ছোট আম্মু থেকে খোঁজ নেয় মায়া খেয়েছে কিনা। এই অদ্ভুত পরিবর্তনে সবাই বিস্মিত হলেও একরকম প্রশান্তিও অনুভব করেছে মনে মনে। আরমানের মা এখনও কিছু জানে না আরমানের এখানে আসার বিষয়ে। জানলে যে কী বিপর্যয় নেমে আসবে তা যেন কল্পনাই করা যায় না। এদিকে মায়ের চাচা চাচি এবং চাচাতো বোনও এখন মায়েদের বাড়িতে আছেন। ঘটনা চক্রে শাহরিয়ার পরিবারের আগমন এবং পারিপার্শ্বিকতা দেখে ওরাও খানিকটা বিস্মিত। এমন অভিজাত প্রভাবশালী এক পরিবারের সঙ্গে মায়াদের আত্মীয়তা, এটা আগে ওনারা জানতো না। আরও বড় চমক এলো তখন যখন আরমানের বাবা নিজে গিয়ে মায়ের চাচাকে পরিচয় দিলেন নিজের। মুহূর্তেই চিনি ফেললেন তিনি সেই মানুষটিকে। মায়ের চাচা মোশাররফ তালুকদার ছিলেন মায়ের বাবার বড় ভাই। বহু বছর আগে তখন মায়ের বয়স মাত্র 10 আর মাইশা 12। তীব্র অভিমান আর রাগে ভর করে বাবার সঙ্গে মনোমালিন্য হয় ওনার। সেই রাগেই বাড়ি ছেড়ে চলে যান স্ত্রী ও সন্তানকে নিয়ে, আর কখনো ফিরে আসেননি। ধীরে ধীরে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু রক্তের সম্পর্ক কি সহজে মুছে ফেলা যায়? হঠাৎ কোনো এক অদৃশ্য টানে, একান্ত অন্তর্গত অপরাধ বোধে কিংবা ভাই হারানোর আশঙ্কায় বহু বছর পর মন কেমন করে উঠে তার। রওনা দেন গ্রামের পথে। সেখানে পৌঁছে খোঁজ নিতে শুরু করেন ছোট ভাইয়ের, কিন্তু কেউই তার খোঁজ দিতে পারে না। অবশেষে এক বৃদ্ধ প্রতিবেশীর মুখে জানতে পারেন তাদের বাবার মৃত্যুর খবর এবং সেই সঙ্গে পান মায়াদের বর্তমান এই বাড়ির ঠিকানা। দূরপাল্লার দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন স্ত্রী ও মেয়েকে নিয়ে পৌঁছান তখন সকাল গড়িয়ে যাচ্ছে। দোয়েল ডাকছিল দূরের গাছে, কিন্তু সে পাখির ডাককে ছাপিয়ে ওঠে শোকের নিস্তব্ধতা। দোরগোড়ায় পৌঁছে তিনি যা দেখলেন তা কল্পনাতেও ছিল না। নিজের ছোট ভাই শুয়ে আছেন বারান্দার মাঝখানে, সাদা চাদরে মোড়ানো নিথর শরীর, নির্বাক চিরনিশ্চল। বছরের পর বছর রাগ অভিমান দূরত্ব সব যেন এক নিমিষে চূর্ণ হয়ে যায় সেই দৃশ্যপটে। এদিকে মায়ের চাচি মঞ্জিলা বেগম মায়াদের এত সুন্দর সুসংগঠিত বাড়ি দেখে যেন মুগ্ধ হয়ে গেছেন। কলকাতা এমন পরিপাটি পরিবেশে থেকে জীবন কাটানোর সুযোগ তা সহজে হাতছাড়া করতে চান না তিনি। শুনেছেন মায়া নাকি শাহরিয়ার কোম্পানিতে খুব বড় পজিশনে আছে। তার মানে এই শহর থেকে জীবনে বাকি সময়টা কিছুটা স্বস্তিতে কাটানো যাবে। এতদিন ধরে তারা ছিলেন মায়েশার মামার বাড়িতে, যেখানে এক ধরনের নির্ভরশীলতা থাকলেও ছিল সীমাবদ্ধতা, অস্থায়িত্ব। এখন মায়ের এমন স্থিতিশীল অবস্থান ও পরিবেশ দেখে মঞ্জিলা বেগম নিজের স্বামী মোশাররফ সাহেবকে বোঝাতে দ্বিধা করেননি। একটা মেয়ে একা থাকে, এত কষ্টের সময় তাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। আরও অনেক যুক্তিতর্ক তুলে ধরেছেন তিনি। শেষমেশ মোশাররফ সাহেব ও রাজি হয়ে গেছেন এখানে থেকে যাওয়ার ব্যাপারে, তবে সত্যিকারের কারণটা অন্যত্র। এই চমৎকার পরিকল্পনার পেছনে মঞ্জিলা বেগমের যে বড় একটা কৌশল লুকিয়ে আছে। যখন তিনি নিজের মেয়ের মুখ থেকে শুনলেন মেয়েটির মনে দাগ কেটেছে একজন, আর তিনি আর কেউ নন, দেশের আলোচিত সম্মানিত ব্যবসায়ী আরমান শাহরিয়ার। আর যখন দেখলেন মায়াদের সঙ্গে শাহরিয়ারের পরিবারে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তখন যেন তার মন আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল এই সুযোগ কিছুতে হাতছাড়া করা চলবে না। এমন এক পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্ভাবনা যার সামনে এসেছে তিনি তো সেটাকে হাতের মুঠোয় নিয়ে ছাড়বেন। যেভাবেই হোক আরমান শাহরিয়ারকে নিজের মেয়ে জামাই হিসেবে দেখার ইচ্ছা এখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছেন মঞ্জিলা বেগম। এদিকে যখনই আরমান এই বাড়িতে পা রাখে মাইশা যেন অদৃশ্য কোনো সুযোগ হাতছাড়া করতে না চেয়ে গা ঘেঁষে আসে ওর পাশে। তার চোখে মুখে একরকম অদ্ভুত আগ্রহ। আরমান কি খাবে, কফি চায় কিনা, কিছু লাগবে কিনা, প্রতিটা কথায় অতিরিক্ত দরদের ছোঁয়া। তার কণ্ঠে ন্যাকামি আর আচরণে ঢং যেন মুহূর্তে মুহূর্তে ভেসে ওঠে। আর তখনই হাজির হন মঞ্জিলা বেগম। মেয়ের গুণগান নিয়ে যেন ফুলে ভরা এক ঝুড়ি নিয়ে এসেছেন। প্রশংসার ঢালাও বন্যায় আরমানকে ভাসিয়ে দিতে বদ্ধপরিকর। সবকিছু মিলিয়ে আরমানের মুখে বিস্ময়ের ছাপ পড়ে, তবে মনে মনে একটা স্পষ্ট বিরক্তি কাজ করে। একসময় সে চুপি চুপি খুঁজে ফেরে মাইশার ভিতরে নিজের ছোটবেলার সে পিচ্ছি মায়াবতীকে, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। মাইশার চোখে মুখে কথায় চরণে একটুও খুঁজে পায় না সেই মায়াবতীর কোমল ছায়া। মাঝে মাঝে মনে হয় কোথাও একটা ফাঁক রয়ে গেছে, যেন মনের মধ্যে এক অস্থির দ্বন্দ্ব। কখনো মনে হয় না এই মেয়ে তো সেই, শুধু একবারই তো দেখা হয়েছিল ওদের, অত অল্প বয়সে, আর এতদিন ধরে তো শুধু কল্পনার উপর ভর করেই গড়ে তুলেছিল সেই মেয়ের মুখচ্ছবি ও আচার আচরণ। হয়তো বাস্তবের মাইশা
তার সেই কল্পনার গড়নে একেবারেই মেলে না, তাই এই অমিল। আর বিরাট প্রমাণ দেখিয়েছে ওকে এই নেম প্লেটের অধিকারী একমাত্র এই মায়েশায়। সেই দিনের মায়াবতী দুপুর 11টার দিকে মায়া ও সামিরা রুমের বারান্দায় বসে আছে। সামিরা একাই বকবক করছে, মায়া তাকিয়ে আছে অনেক দূরে শূন্য দৃষ্টিতে। সামিরার কথায় তার কোনো মন নেই, মন পড়ে আছে বাবার সাথে কাটানো মিষ্টি স্মৃতিতে। আবিরও ছিল ওদের সাথে। এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। হঠাৎ বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে সামিরা নিজের বকবক থামিয়ে দেয়। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলে, আপু, বাইরে কারা যেন চেঁচামেচি করছে, চলো দেখি। না, মায়ের কোনো সারা শব্দ নেই। সে একইভাবে চুপচাপ বসে রইল। সামিরা বুঝলো মায়ের অবস্থা, তাই সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়াকে কিছুটা ঝাঁকিয়ে বলল, আপু নিচে চলো, কারা যেন চেঁচামেচি করছে। মায়া শূন্য দৃষ্টি নিয়ে ঘুরে তাকালো সামিরার দিকে, তারপর কোনো অনুভূতি ছাড়াই বলল, চলো দেখি। এরপর দুজনে রুম থেকে বেরিয়ে সোজা উঠানে এলো। দেখলো এখানে সবাই আছে। মায়ের চাচু কথা বলছে কিছু লোকের সাথে, দেখেই বোঝা যাচ্ছে ওনারা কোনো কোম্পানি থেকে এসেছে। মায়া এগিয়ে গেল সেই দিকে, নিজের চাচুকে জিজ্ঞাসা করলো। কি হয়েছে চাচু, কিছু বলছেন ওনারা? মোশাররফ সাহেব বললেন, দেখ না মা, ওরা নাকি বলেছে বড় ওদের কোম্পানি থেকে নাকি বাড়ির দলিল বন্দুক দিয়ে লোন নিয়েছিল, কিন্তু সময় মতো লোন পরিশোধ করতে পারিনি, তাই নাকি ওনারা এই বাড়ি দখল করবেন। কালকের মধ্যে যেন আমরা এই বাড়ি খালি করে দিই। মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে জমা হলো কতগুলো কাগজ, সবই করা নোটিশ আর চূড়ান্ত সিদ্ধান্তের ছাপ বহন করে। কাপা হাতে সমস্ত ডকুমেন্টস একে একে খুলে দেখলো। হ্যাঁ, কিছুদিন আগেই বাবা এই লোনের প্রসঙ্গে বলেছিলেন, কিন্তু এমন নির্মম সত্য, বাড়ির দলিল বন্ধক পড়েছে। নির্ধারিত সময়ে ঋণ শোধ করতে না পারলে এই বাড়ি কোম্পানির দখলে চলে যাবে। এটা জানতো না সে। বাবা প্রথমে কিছুই জানাননি ওকে, নিজের রোগের কথা। একমাত্র সন্তান, তাকে কষ্ট দিয়ে কিছু বলতে চাননি। কতখানি ভালোবাসলে একজন বাবা এমনভাবে নিজের যন্ত্রণাকে আড়াল করে যেতে পারে। নিজের চিকিৎসার জন্য লোন নিয়েছিলেন তিনি মায়ের অগোচরে। ভেবেছিলেন সুস্থ হয়ে উঠে শোধ করবেন ঋণ, কিন্তু আমরা যা ভাবি তা কি সবসময় বাস্তব হয়? ওপরওয়ালার পরিকল্পনা অনেক সময় আমাদের ভাবনার বহু বাইরে। মায়া অনেক বোঝানোর চেষ্টা করলো অফিসারদের। আবেগ ভরা গলায় বলল, ও লোনের পুরোটাই শোধ করে দেবে, শুধু একটু সময় দিতে হবে। কিন্তু ওদের চোখে ছিল কেবল নিয়মের শীতল ছায়া। আমরা 1 সপ্তাহ আগেই নোটিশ পাঠিয়েছিলাম, সময়সীমা পার হয়েছে। শর্ত অনুযায়ী বাড়ি এখন কোম্পানির দখলে। কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি, এর মধ্যে যেন বাড়ি খালি করে দেন। এই বলে তারা চলে গেলেন। মায়া নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল সেই চৌকাঠে। বাবা স্মৃতিতে ঘেরা বাড়ির দরজায়। চোখ দিয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়ল কান্না। বুকের মধ্যে কেউ যেন ধারালো কিছু দিয়ে টেনে ছিঁড়ে ফেলছে হৃদয়টা। বাবার মৃত্যুর শোক এখনো দগদগে, তার উপরই এই আঘাত। এই বাড়িটাও থাকবে না। এই দেয়ালগুলো, এই উঠোন, এই ঘরটা যেখানে বাবা বসতেন, মায়ার মাথায় হাত রাখতেন, সবকিছু কি হারিয়ে যাবে এক নিমিষে? চোখ ঝাপসা হয়ে এলো, চারিপাশ কুয়াশার মতো ঘোলাটে। অতিরিক্ত কান্না, দিনের পর দিন ঠিকমতো খাওয়া না খাওয়া, শারীরিক দুর্বলতার মানসিক ধাক্কা একসঙ্গে হঠাৎ এসে আছড়ে পড়ল ওর উপর। দুলতে দুলতে এক পা এগিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল মায়া। জ্ঞান হারিয়ে নিস্তব্ধ হয়ে গেল তার ছোট্ট পৃথিবী। হাসপাতালে শুভ্র বিছানায় শুয়ে আছে মায়া। স্যালাইনের পাতলা সূচটা ওর হাতে স্থির হয়ে গেঁথে আছে। ধীরে ধীরে ওর শরীরে ঢুকছে স্যালাইনের পানি। ডাক্তারের কথায় সামান্য স্বস্তি ফিরেছে চারিপাশে। ভয়ের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপ আর নির্ঘুম রাত আর অনিয়মিত খাওয়া দাওয়ার কারণেই এমনটা হয়েছে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে পেশেন্টকে, আর সারা দিন ও রাতে স্যালাইন চলবে। কাল সকালে ছাড়পত্র দিয়ে দিব আমরা, ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন। সামিরা এই খবর পৌঁছে দিয়েছিল তার বাবা এবং ভাইকেও। কিছুক্ষণের মধ্যে ওরা ছুটে এসেছে হাসপাতালে। বাবার চোখে ছিল চিন্তার রেখা, ভাইয়ের মুখে একরাশ গম্ভীরতা। তারা দেরি করেনি। সামিরা যেই নোটিশের কাগজ দেখিয়েছিল তার সঙ্গে নিয়ে আরমানের বাবা ও চাচা চলে গিয়েছিল সরাসরি সেই কোম্পানির অফিসে। ভদ্রতায় আবৃত বহু অনুরোধ, বোঝানোর চেষ্টা সবই করেছিলেন তারা, কিন্তু ওরা ছিল নীতির বেড়াজালে বন্দী। আশরাফ তালুকদার নিজেই সব শর্ত মেনে এই লোন নিয়েছিলেন। তার স্বাক্ষরসহ সমস্ত কাগজপত্র বৈধ এবং যথাযথ। আমরা শুধু চুক্তি অনুযায়ী আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন বাড়ি কোম্পানির সম্পত্তি। একটা কড়া অথচ নির্লিপ্ত জবাব। তার বাইরে যেন কিছু ভাবতেই রাজি নয় ওরা। চোখে মুখে ক্লান্তি নিয়ে ফিরে এসেছেন আরমানের বাবা ও চাচা। অন্তরে দুঃখ, মুখে নিঃশব্দ পরাজয়ের ছায়া। হাসপাতালে এসেছিলেন মায়ের চাচা চাচি এবং মায়েশাও। ডাক্তারের মুখে যখন শুনলেন মায়া ভালো আছে, শুধু শারীরিক এবং মানসিক ধকলের কারণে অজ্ঞান হয়ে গেছিল, তখনই যেন মঞ্জিলা বেগমের মুখটা কঠিন হয়ে উঠল। আর এক মুহূর্ত দাঁড়াননি, মেয়েকে নিয়ে চলে গেলেন চুপচাপ।
সবকিছু যেন উল্টে যাচ্ছে তার ভাবনার বাইরে। যেই ছক কষে চলেছিলেন সেই পরিকল্পনাগুলো যেন একে একে ভেঙে পড়ছে নিজের ভারেই। চোখে মুখে বিরক্তি মিশ্রিত হতাশা। এখনকার প্রতিটা দৃশ্য আরমানের ছোট আম্মুর কান্না, সবকিছুই তার কাছে শুধুই অভিনয়, একরাশ নাটক ছাড়া আর কিছুই নয়। রাত হয়ে এসেছে, মায়া এখনও ঘুমিয়ে। দুজনের বেশি কাউকে থাকতে দেবে না হসপিটালে। আরমানের বাবা, চাচা এবং মায়ের চাচা অনেক আগে চলে গেছেন। শুধু হসপিটালে ছিল সামিরা, আবির আর আঞ্জুমা বেগম। সিদ্ধান্ত নিয়েছে আরমানের ছোট আম্মু ও আবির থাকবে হসপিটালে। একটা বেটা ছেলেকেও প্রয়োজন হসপিটালে, তাই আবিরই থাকবে। আরমান অনেক আগে চলে গেছে হঠাৎ করে। কিছুক্ষণ পরে সামিরাকে আবির বাড়িতে দিয়ে আসবে। হঠাৎ করে আঞ্জুমা বেগমের মাথা ঘুরে উঠল। পাশেই দাঁড়িয়েছিল আবির, এখনই সামিরাকে দিতে যাবেও। তাই আঞ্জুমা বেগমের সাথে কথা বলছিলেন। হঠাৎ ওনাকে টলে পড়তে দেখে কোনো রকমে ধরে ওনাকে করিডোরে রাখা চেয়ারে বসালো। সামিরাও ছুটে এসে পানি খাওয়ালো তার ছোট আম্মুকে। তখনই আরমান আসলো ওখানে। আঞ্জুমা বেগম ও মায়ের চিন্তায় আজ সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, তাই প্রেশার কমে গেছে। ছোট আম্মু, তোমার শরীরটা খারাপ হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও, রেস্ট নাও, আমি থাকছি মায়া আপুর কাছে। আঞ্জুমা বেগম তাড়াতাড়ি নাকচ করে বলে উঠলেন, না না মা, তুই ছোট মেয়ে, তুই হসপিটালে থাকতে পারবি না, আমি থাকছি এখানে। আরমান গম্ভীর গলায় বলল, তুমি যাও ছোট আম্মু, সামিয়া থাকার আমি থাকছি এখানে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আব্বু। আরমান ওনাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা না ছোট আম্মু, তুমি যাও, রেস্ট নাও। আবির যা, ছোট আম্মুকে নিয়ে বাড়িতে চলে যা, তোরও আসার দরকার নেই, আমি থাকছি এখানে, দরকার হলে ডেকে নেব তোকে। আবিরও থাকতে চেয়েছিল এখানে, কিন্তু কি যেন একটা ভেবে আরমানের কথা সবাই সায়জা নিয়ে চলে গেল ছোট আম্মুকে নিয়ে। এদিকে আরমান এই হসপিটাল ম্যানেজারের সাথে কথা বলে একটা ফাঁকা এবং পরিষ্কার কেবিনের ব্যবস্থা করলো। তারপর সেই কেবিনে সামিরাকে নিয়ে গিয়ে বলল, তুই এখানে রেস্ট কর, আমি মায়ের কেবিনে থাকছি, কোনো দরকার হলে তোকে ডেকে নেব, আর তোর কিছু লাগলে বল, আমি আনার ব্যবস্থা করছি। সামিরা দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না ভাইয়া, আমার কিছু লাগবে না, আমি মাঝে একবার বাড়ি গিয়েছিলাম, ফ্রেশ হয়ে এসেছি, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করছি, খেয়ে নিয়ে এই বেডে কোনো রকমে আজকে রাতটা ম্যানেজ করে ঘুমিয়ে পড়িস, আর কোনো দরকার হলে ভাইকে ডাকিস। তুমি চিন্তা করো না ভাইয়া, আমার কোনো অসুবিধা হবে না, তুমি মায়া আপুর কাছে যাও, আপু কোনো অসুবিধা হতে পারে, এখন কেউ নেই আপুর কাছে। আরমান সায়জা নিয়ে বেরিয়ে গেল সামিরার কেবিন থেকে। তারপর ক্যান্টিনে গিয়ে সামিরার জন্য খাবার অর্ডার করে আসলো। ক্যান্টিনের কর্মচারীরাই খাবার পৌঁছে দেবে কেবিনে, তাই আরমান এবার হাঁটা দিল মায়ের কেবিনের উদ্দেশ্যে। তারপর আস্তে করে দরজা খুলে প্রবেশ করলো মায়ের কেবিনে। হাসপাতালের কেবিনে এক অদ্ভুত নিস্তব্ধতা, মৃদু আলোয় ধূসর হয়ে আছে চারিপাশ। মায়া এখনো ঘুমিয়ে আছে, চোখ দুটো বন্ধ। ওর নিস্তরঙ্গ মুখে ছায়া পড়েছে ক্লান্তির, অথচ কি শান্ত, কি কোমল, যেন একটা হারিয়ে যাওয়া বিকেলের ছবি। আরমান আস্তে করে কেবিনের দরজাটা বন্ধ করে দিল। তারপর এক নিঃশ্বাসে তাকিয়ে থাকলো কিছুক্ষণ মায়ের দিকে। বিছানার পাশে এসে দাঁড়িয়ে গেল। মনের ভেতরটা হঠাৎ করে খুব কাঁপতে শুরু করলো ওর। আজকে সারাদিন কত কিছু ঘটে গেছে, কত অস্থিরতা, দৌড়ঝাঁপ, টানাপোড়ান, সব মিলিয়ে শরীরটাও ক্লান্ত, কিন্তু মনে যেন বয়ে যাচ্ছে এক অস্থির স্রোত, এক অনুচ্চারিত হাহাকার। আরমান চুপ করে একটা চেয়ার টেনে বসে গেল বিছানার পাশে। হাতটা বাড়িয়ে রাখলো খুব ধীরে, খুব নরম করে ছুঁয়ে রাখলো মায়ের হাতের পাশে। তবে ছোঁয়া নয়, কেবল অনুভব। ওর হাতে স্যালাইনের সুই গাঁথা, তাই সাহস হয়নি পুরোপুরি ধরার। মাঝে মাঝে ওর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, বুকটা ধীরে ধীরে ওঠানামা করে। কপালে এলোমেলো কিছু চুল পড়ে আছে, যেন ক্লান্ত মুখটার প্রশান্তিকে নষ্ট করে দিচ্ছে। আরমান আস্তে করে হাত বাড়িয়ে একটিমাত্র আঙ্গুল দিয়ে সরিয়ে দিল চুলগুলো, যেন মায়ের মুখটা আরও স্পষ্টভাবে দেখতে পায়। কিন্তু ওর সে মৃদু ছোঁয়াতেই মায়া হঠাৎ ঘুমের ঘোরে ভয় পেয়ে শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। আরমান কেঁপে উঠল ওর এমন প্রতিক্রিয়া। তাড়াতাড়ি করে কপাল থেকে হাতটা সরিয়ে নিল, যেন অপরাধ করে ফেলেছে এমন ভঙ্গিতে। তবে মায়ের হাতে রাখা ওর হাতটা ঠিকই কিছুটা চেপে ধরে রাখলো, যেন আশ্বস্ত করতে চায় তাকে। এরপর আস্তে ঝুঁকে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমি এখানে আছি তো তোমার পাশে, তবে ভয় কেন পাচ্ছ মায়াবতী? শব্দগুলো যেন বাতাসে মিশে গেল। মায়ার তরফ থেকে কোনো সাড়া এলো না, কিন্তু সেই মুহূর্তে নিজেরই বলা কথায় থমকে গেল আরমান। মায়াবতী, সে তো শুধুমাত্র সেই ছোট্ট পিচ্চি মেয়েটাকে এই নামে ডাকতো, পিচ্চি মায়াবতী। ওর নাম তো শুধু হৃদয়ে ছিল, মুখে কখনো আর আসেনি কাউকে দেখে। অথচ আজ নিজের অজান্তেই মায়াকে উদ্দেশ্য করে সেই নামটাই বেরিয়ে এলো। এমনকি মাইশাকে তো কতবার দেখেছে, কথা বলেছে, একটিবারও তো মন থেকে সেই নামটা আসেনি। তবে আজ কেন এই ডাক? হয়তো মায়ার মুখে লুকিয়ে আছে সেই একই মায়া।
ওর মুখের দিকে তাকালেই একটা গভীর মায়া এসে চেপে ধরে। এই মায়া হয়তো সে পিচ্চি মায়াবতীর মতো স্নিগ্ধ সরল, তাই হয়তো এই ডাক। এই কথাগুলো ভেবে আরমান আবারও আনমনে ফিসফিস করে বলে উঠল, তোমার চোখে আমি যা দেখেছি সেটা আমার পিচ্ছি মায়াবতীর চোখে দেখেছিলাম অনেক বছর আগে, আর তাই হয়তো মন থেকে এই ডাকটা বেরিয়ে এলো। আরমান নিজের সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকতে মন চাইছে, যেন কোনো ক্লান্তি আসবে না এই মুখের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকলে। কেন এমন অনুভূতি হচ্ছে তা আরমান বুঝতে পারছে না। আজ কনফারেন্স রুমে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। ফোন ভাইব্রেট করা ছিল। সামিরা কল রিসিভ করছে দেখেও প্রথমে ফোন রিসিভ করেনি, ইগনোর করেছিল। তারপর বারবার কল করতে দেখে রিসিভ করে। যখন সামিরা মায়ের অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার বিষয় জানলো, তখন যেন আরমানের হৃদয় থমকে গেল। পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। আর কোনো কথা বেরোচ্ছিল না ওর মুখ দিয়ে। এদিকে সামিরা হ্যালো হ্যালো করে যাচ্ছিল অনেক কষ্টে। তখন আরমান নিজের মুখ দিয়ে কাপা গলায় বের করেছিল, আসছি আমি। এরপর আর কোনো কিছু না ভেবে কনফারেন্স রুম থেকে ছুটে বেরিয়ে এসেছিল। অবাক হয়ে দেখেছিল সবাই আরমানকে এইভাবে কোনো কিছু না বলে ছুটে বেরিয়ে আসতে দেখে। এরপর আবিরও নিজের ফোনের দিকে তাকিয়ে দেখে সামিরার অনেকগুলো মিসড কল আর মেসেজ। এরপর আবির অফিসের সবকিছু কোনো মতে সামাল দিয়ে নিজেও বেরিয়ে আসে। আরমান মায়ার মুখের কাছে খানিকটা ঝুঁকে মায়ের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ঘুম ভেঙে যায় মায়ার। ধূসর আলো আর স্যালাইনের ফোঁটা শব্দের ফাঁকে চোখ মেরে দেখে আরমান ওর মুখের উপর ঝুঁকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ঘুম ভেঙে যায় মায়ার। ধূসর আলো আর স্যালাইন এর ফোঁটার শব্দের ফাঁকে চোখ মেলে দেখে আরমান ওর মুখের উপর ঝুঁকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে অদ্ভুত এক প্রশান্ত ভাব, যেন বহুদিন পর কোনো কিছুতে স্থির হতে পেরেছে। মায়া চমকে ওঠে না, তবে ভেতরে কোথাও একটা আলতো কাঁপুনি বয়ে যায়। স্মৃতি, দুঃখ আর দুর্বলতার ফাঁকে দাঁড়িয়ে থাকা এই মানুষটা এত কাছে কেন? ওর ঠোঁট কাঁপে। খুব নিচু দুর্বল গলায় ফিসফিস করে উচ্চারণ। এভাবে তাকিয়ে আছেন কেন? কণ্ঠে কিছুটা দুর্বলতা, একটুখানি ভাঙা ভাঙা বিস্ময়, যেন ঘোরের মধ্যে কথা বলছেও। আরমান মায়ের চোখ খোলা দেখতে পেয়ে সে যেন খানিকটা থতমত খেয়ে গেল। মুখের কাছ থেকে একটু সরে এসে সোজা হয়ে বসলো। মুহূর্তেই নিজের স্বভাবজাত গম্ভীরতা ফিরিয়ে আনলো। সে ঠোঁটে কঠিন রেখায় বদ্ধ করে ফোনটা হাতে তুলে নিল, যেন ফোনের ভীষণ গুরুত্বপূর্ণ কোনো কাজ করছে এখন। মায়া ধীরে ধীরে চোখ ঘুরিয়ে তাকালো চারিপাশে, তারপর আরমানের দিকে। ক্লান্ত ও দুর্বল গলায় সে প্রশ্ন করলো, এটা কোথায় কোথায় নিয়ে এসেছেন আমায়? আরমান ফোন থেকে চোখ তুলে তাকালো মায়ার দিকে, গলার স্বর শান্ত। হাসপাতালে দুপুর থেকে জ্ঞান হারিয়ে ফেলেছিলে তুমি, তাই নিয়ে আসা হয়েছে এখানে। ও, তারপর খানিক চুপ থেকে যেন হঠাৎ কিছু মনে পড়ে গেল তার। কণ্ঠে অসহায়তার আভাস, চোখে মেঘ জমার ইঙ্গিত। সে আবার প্রশ্ন করলো, বাড়িটা আমার পাপার বাড়ি, সত্যি কি ওনারা নিয়ে যাবে? কোনো উপায় নেই আমার পাপার শেষ স্মৃতিটুকু বাঁচানোর? আরমান মায়ার চোখের দিকে তাকিয়েছিল। দৃষ্টিটা ছিল শীতল, অনুভূতিহীন, যেন দীর্ঘদিনের ক্লান্ত এক পুরুষ যে সমস্ত আবেগকে অন্তরের গহীন কক্ষে তালাবদ্ধ করে রেখেছে। সেখান থেকে যেন নিঃসৃত হলো তার উত্তর, না, কোনো উপায় নেই। কোম্পানি দেওয়ার সময় শেষ হয়ে গেছে। তোমার বাবা নিজ হাতে দলিল আর কন্ট্যাক্ট পেপার সাইন করেছিলেন। এখন আইনের চোখে ওই বাড়ি আর তোমার নয়। আরমানের এমন নিষ্ঠুর কথায় মায়ের চোখে বৃষ্টি নেমে এলো। আরমান তখনও তাকিয়ে আছে মায়ের মুখের দিকে, কি যেন গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। আর মায়া দুঃখ কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তখনই রুমে এসে একজন নার্স প্রবেশ করলো, হাতে মেডিসিন ও খাবারের থালা। খাবারের থালা বেডের পাশে টেবিলে রেখে বলল, এই যে ওনার খাবার, আর এখন একটা ইনজেকশন আছে ওনার। মায়া নার্সকে আসতে দেখে ফুপানো থামিয়ে দিয়েছে, তবে চোখ থেকে তখনও নিঃশব্দে পানি পড়ছে। আরমান তখনও মায়ের মুখের দিকে তাকিয়ে। নার্স প্রথমে মায়াকে শোয়া থেকে উঠে বসালো ধীরে সুস্থে, তারপর ধীরে ধীরে ইনজেকশনের সিরিঞ্জটা প্রস্তুত করে মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ম্যাডাম, একটু কষ্ট হবে, সহ্য করুন। মায়া নিঃশব্দে চোখ বন্ধ করলো, কিন্তু ভেতরে ভেতরেও সারা শরীর যেন কেঁপে উঠল। এখনো বুকের ভেতর কান্নার ঢেউ তোলা দিচ্ছে। নার্স ইনজেকশন পুশ করতে চুপচাপ ওর পাশে বসে থাকা আরমানের বাহু হঠাৎ করে বা হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেললো। ওর আঙ্গুলের নখগুলো গেঁথে গেল শার্টের উপর দিয়ে। আরমান নির্বাক ভঙ্গিতে তাকালো মায়ার সেই হাতের দিকে। ওর চোখে ধরা পড়লো মায়ের চোখের ভিতর জমে থাকা আতঙ্কের ছায়া। ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে মায়ার। নিজের হাতের উপর আরেকটা হাতের অস্তিত্ব পেতে ধীরে ধীরে চোখ খুলল মায়া। তারপর দৃষ্টি রাখলো আরমানের চোখের দিকে। আরমান ওর হাতটা ছাড়িয়ে নিল না, বরং নিজের ডান হাতটা বাড়িয়ে ওর হাতের উপর রাখলো আস্তে করে। চোখে একটা নিশ্চিন্ত আশ্বাসের দৃষ্টি, যেন বলতে চাইছে, আমি তো আছি, ভয় কিসের? মায়া তাকিয়ে রইল আরমানের চোখের দিকে। আরমানের দৃষ্টি তখন নিজের আরেক হাতে থাকা ফোনে, কিন্তু তবুও যেন মায়া ভরসা পেল আরমানের থেকে। তাই ওর আঙ্গুলে চেপে ধরা শক্তিটা আস্তে আস্তে কমে এলো। নার্স ইনজেকশন দিয়ে বলল, হয়ে গেছে, এই ইনজেকশনটা ঘুম আনবে, তবে তার আগে কিছু খেয়ে নেবেন। অনেকক্ষণ কিছু খাননি তো।
নার্সের কথায় ঘোর কাটলো মায়ার। কিভাবে যে ইঞ্জেকশন দিল নার্স কে জানে। ও তো কিছুই বুঝতে পারলো না যেন। ধীরে আরমানের বাহু থেকে হাত সরিয়ে আনলো মায়া। নার্স খাবারের থালাটা বিছানার পাশে রেখে কেবিন থেকে বেরিয়ে গেল। আরমান ওর মোবাইলটা পাশের টেবিলে রেখে চোখ মেলে তাকালো থালার দিকে, তারপর আবারও মায়ের মুখের দিকে। মায়া মাথা নিচু করে নিজের কোলের দিকে দৃষ্টি রেখেছে, যেন শূন্য দৃষ্টিতে কি এক অতল কিছু খুঁজে বেড়াচ্ছে। চোখের কোণায় জমে থাকা অশ্রু তখনও শুকিয়ে যায়নি। আরমান ধীরে ধীরে খাবারের থালাটা টেনে কাছে আনলো। থালার মধ্যে একটা মাঝারি সাইজের বাটিতে স্যুপ রাখা। আরমান চামচে কিছুটা স্যুপ তুলে মুখে কিছু না বলে চামচটা মায়ের মুখের কাছে ধরলো। মায়া মুখ তুলে চাইলো আরমানের দিকে, তারপর বলল, আমি নিজে খেয়ে নিব। আরমান বিরক্ত না হয়ে গম্ভীর গলায় বলল, ডান হাতে স্যালাইন চলছে, বাম হাত দিয়ে চামচ ঠিকমতো ধরতে পারবে না, তাই বেশি না বকে চুপচাপ খেয়ে নাও। মায়া দু চোখে অভিমান আর ক্লান্তির মিশ্র ছায়া, যেন কাঁদতেও ক্লান্ত। বিরোধ করতে ইচ্ছা করছে না, তবুও বলল। এখন এতিম হয়ে গেছি বলে দয়া দেখাচ্ছেন? আরমান চোখে চোখ রেখে তাকিয়ে রইল একটুখানি, তারপর মুখটা গম্ভীরের থেকে গম্ভীর করে বলল, ভেবে নাও তাই, আমার সময়ের একটা দাম আছে, তাই ফালতু বকবক না করে আমার সময় নষ্ট করবে না। মায়া ছলছল চোখে বলে উঠল, হ্যাঁ, আপনার তো সময়ের অনেক দাম। তাহলে এখানে এসেছেন কেন? আর এতক্ষণ ছিলেনই বা কেন? আরমান এতক্ষণে চামচটা আবারও বাটিতে নামিয়ে রেখেছে। মুখ তখনও গম্ভীর। গম্ভীর গলাতেই পড়ল, মনে রাখবে, এই আরমান সাহেবরা কখনো কোনো কাজ নিঃস্বার্থ ছাড়া করে না। আমার খেয়াল রাখার পেছনে আপনার কি স্বার্থ আছে মিস্টার আরমান শাহরিয়ার? আরমান এবার ধমকে উঠল মায়াকে। জাস্ট স্টপ ইট মায়া, আমি তোমার সব কথা উত্তর দিতে বাধ্য নই, চুপচাপ খেয়ে নাও। আরমানের ধমকে ভয় পেয়ে চমকে উঠল মায়া, থমকে রইল খানিকটা। আরমান নিজের কথা শেষ করে আবার চামচে খাবার তুলে নিয়ে মায়ের মুখের সামনে ধরেছে। মায়া একবার চামচের দিকে তাকালো, তারপর আরমানের চোখে। সেই চোখে কোনো মায়া নেই, কোনো অনুরোধও নেই, কিন্তু অদ্ভুত এক নিঃশব্দ জোর অধিকার রয়েছে, যেন মায়া বাধ্য আরমানের কাছে। একরকম অনিচ্ছা সত্ত্বেও মায়া আস্তে আস্তে মুখ খুলল। দুজনাই চুপ। কেবিনে তখন শুধু স্যালাইনের ফোটার শব্দ, ঘড়ির টিকটিক, আর এক অজানা আবেগের নিঃশব্দ স্রোত। আরমান যত্ন করে একে একে মায়াকে খাইয়ে দিতে লাগলো। কোনো কথা নেই, তারা নেই, শুধু নিঃশব্দে এক মনোযোগে খাবার তুলে দিচ্ছে, যেন সেই মুহূর্তের এই কাজটাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মায়া ওর মুখের ভেতরে খাবার গিলে নিতে নিতে মনে মনে ভাবছিল, এই মানুষটা কি শুধুই নিজের স্বার্থের জন্য ওর এতটা যত্ন করছে? এই সব কিছু কি শুধুই দয়া, নাকি অন্য কিছু আছে যেটাও বুঝতে পারছে না? কিছু প্রশ্ন কখনো চাইলেও মুখে আনা যায় না, হৃদয়ে ঘুরপাক খায়। মায়ার খাওয়া শেষ। আরমান তার হাতে কিছু না লাগা সত্ত্বেও ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসলো। মায়া চোখ মুখ কুঁচকে বলল, আপনার হাতে তো কিছুই লাগেনি, তাও হাত ধুলেন যে? আরমান মায়ার এই কথার কোনো উত্তর দিল না, চুপচাপ কেবিনে থাকা সোফাটায় বসলো। যা দেখে মায়া মুখ বাঁকালো। আরমান তা আর চোখে দেখেও কিছু বলল না। মায়া মিনমিন করে বলল, নার্সকে একবার ডেকে দিন না। আরমান গম্ভীর গলায় বলল। কেন? মায়া আবারও মিনমিন করে উত্তর দিল। ওয়াশরুমে যাব একবার। আরমান ঝট করে উঠে দাঁড়ালো, তারপর কোনো কিছু না ভেবেই বলল, তো চলো আমি দিয়ে আসছি ওয়াশরুমে। মায়া অবাক হয়ে গেল, চোখ গোল গোল করে বলল, কি? আপনি আমার সাথে যাবেন মানে? আরমান কোনো কিছু না বুঝতে পেরে ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, আমি তো বলেছি দিয়ে আসবো ওয়াশরুমে, এতে এত অবাক হওয়ার কি আছে? মায়া এবার কিছুটা লজ্জা পেল, মাথা নিচু করে নিল, তারপর আমতা আমতা করে বলল, তা তো ঠিক, কিন্তু শুধু দিয়ে আসলে তো হবে না, দাঁড়িয়েও থাকতে হবে, কারণ এই স্যালাইনের বোতলটাও নিয়ে যেতে হবে। আমার এক হাতে স্যালাইনের সূচ গাঁথা, আরো অন্য হেল্প লাগবে আমার। আরমান এতক্ষণে বুঝতে পারলো সবকিছু, আর এতে নিজেই বিব্রতকর অবস্থায় পড়ে গেল। ও তো ভেবেছিল মায়া হয়তো একটু মুখে হাতে পানি দেবে, অন্য কিছু ভেবে দেখেনিও। আরমান কিছুটা আমতা আমতা করে বলল, মানে দাঁড়িয়ে থেকে স্যালাইনের বোতল ধরে? আর তুমি মানে আমি আমি তোমার। মায়া চোখ তুলে এক ঝলক তাকালো। এবার আরমান যেন পাথর, মুখ গম্ভীর রাখার চেষ্টা করলেও ভেতরে ঝটকা খেয়েছে, বুঝাই যাচ্ছে সে। এক ঝটকায় বলে উঠল, আমি নার্সকে ডেকে দিচ্ছি। আরমান কথাটা বলেই যেন নিঃশ্বাস ফেলার ফুরসত না পেয়ে তাড়াহুড়ো করে কেবিন ছেড়ে বেরিয়ে গেল, যেন মুহূর্তে হারিয়ে যেতে চায় বিব্রতকর পরিস্থিতি থেকে, যেটা ওর চিরচেনা গাম্ভীর্যের দেয়ালে একটা সরু ফাটল ধরিয়ে দিয়েছে। আরমান চলে যেতে কেবিনে ফিরে এলো নিস্তব্ধতা। সে নীরবতার ভেতরে মায়া ঠোঁটে এক অচেনা হাসির রেখা, যেটা তার সমস্ত কষ্ট, ক্লান্তি, শোকের গহ্বর পেরিয়ে এক অনাবিল কোমলতার ঝিকিমিকি করে উঠল। কাঠখোট্টা গম্ভীর মানুষটার ভেতর যে এতখানি অবুঝ মানুষের স্পর্শ লুকিয়ে আছে তা বুঝতে পেরে যেন একটুখানি আলো ছুঁয়ে গেল তার ভেতরের মেঘলা আকাশে। কিছুক্ষণ পরে কেবিনে প্রবেশ করলো একজন নার্স, কণ্ঠে পেশাগত ও সৌজন্য, মুখে একগাল হাসি। কি হেল্প লাগবে ম্যাম? মায়া চোখ তুলে তাকে ধীরস্বরে জানালো, ওয়াশরুমে যেতে চাই।
নার্স সহানুভূতির ভঙ্গিতে এগিয়ে এসে নরম হাতে বেড থেকে নামতে সাহায্য করলো তাকে। স্যালাইনের পাইপ সামলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মায়া, কিন্তু ঠিক তখনই নিজের দিকে এক ঝলক তাকে তার বুকের ভেতর হঠাৎ করে শূন্যতার একটা হালকা ঢেউ খেললো। পরনে হাসপাতালের নরম আকাশি রঙের পোশাক, গলার কাছে খোলা, বুক জুড়ে ফাঁকা, কোথাও নেই চেনা ওড়নার আড়াল। মুহূর্তে তার মুখে ছায়া ফেললো রক্তিমতা, লজ্জায় টকটকে হয়ে উঠল দুই গাল। ভাবতে কেমন হোঁচট খেলো তার মন। এই বেশে কি সে এতক্ষণ ছিল আরমানের সামনে চোখ নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে মনের গভীরে অদ্ভুত এক অনুভূতির ঢেউ খেয়ে গেল। লজ্জা, অস্বস্তি, আবার যেন কোথাও একটা অচেনা স্পর্শে নরম হয়ে আসা হৃদয়ের পরত। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।